লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান অ্যানাদার ওয়ার্ল্ডে চলে এসেছে আর এরই সাথে এখানে তার একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে। তখনই সে জানতে পারে সেই মেয়ের একটা বয়ফ্রেন্ড আছে আর সেই এই ওয়ার্ল্ডের চুজেন ওয়ান। সবশেষে আমরা দেখেছিলাম শাইয়ানের কাছে সিস্টেমের পক্ষ থেকে একটা মিশন আসে যে 1 মাসের মধ্যেই তোমাকে এই ওয়ার্ল্ডের চুজেন ওয়ানকে মারতে হবে। আর এই জিনিসটা পরে শাইয়ান সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শাইয়ান এই ওয়ার্ল্ডের পাওয়ার সিস্টেম সম্পর্কে ধারণা নেওয়ার জন্য লাইব্রেরিতে চলে এসেছে আর এরই সাথে সে সেখানে জানতে পারে এই ওয়ার্ল্ডের মধ্যে সব মানুষের কাছেই পাওয়ার থাকে না। এখানে শুধু এম্পিরিয়াল ফ্যামিলি, নোবেল ফ্যামিলি আর কিছু বড় বড় ফ্যামিলির মেম্বারদের কাছেই পাওয়ার থাকে আর তাদের পাওয়ারও অত বেশি ইমপ্রেসিভ না। তাদের পাওয়ার ম্যাজিক্যাল হয় না, তাদের পাওয়ার শুধু ফিজিক্যালি হয়। এখানের মানুষরা শুধু ইন্টারনাল আর এক্সটার্নাল ফোর্সের প্র্যাকটিস করতে পারে আর এই টেকনিকগুলোর প্র্যাকটিসের সাহায্যেই এই ওয়ার্ল্ডের মানুষরা অন্যদের তুলনায় নিজেদেরকে অনেক বেশি স্ট্রং করে তোলে, যার সাহায্যে তারা তাদের এক পাঞ্চের সাহায্যেই বড় একটা পাথরকে ভাঙতে পারবে অথবা একটা পাহাড়ের মধ্যে ক্র্যাক নিয়ে আসতে পারবে। এইসব ইনফরমেশন পড়ার পর শাইয়ান ভাবছিল, আমার এই ওয়ার্ল্ডের পাওয়ার লেভেল সম্পর্কে যতটুকু ধারণা হয়েছে তার সাহায্যে আমি এতটুকু বুঝতে পারছি যে এই ওয়ার্ল্ডের পাওয়ার আমি যেই ওয়ার্ল্ড থেকে এখন এসেছি এর মানে কিউনের ওয়ার্ল্ড সেই ওয়ার্ল্ড থেকে অনেক কম। কিন্তু কোনো সমস্যা নেই, পাওয়ার তো পাওয়ারই হয়, তাই শুধু একবার কোনোভাবে আমার সিস্টেমের মধ্যে সেই স্কিলটা অ্যাড হয়ে যাক। এরপর আমি আমার অরিজিন পয়েন্ট ইউজ করে সেই স্কিলকে পুরোপুরি ম্যাক্স করে ফেলবো। তাই যদি এখানের একটা স্কিলও আমার হাতে লেগে যায় তাহলে আমি সেটা ম্যাক্স করে নিজেকে অন্ততপক্ষে প্রোটেক্ট করার কাজে তো লাগাতে পারবো। এইসব ভাবতে ভাবতেই সে সেই লাইব্রেরির অর্ধেকের বেশি বই সার্চ করে ফেলে, কিন্তু সে এই সব কিছু করার পরও সেখান থেকে একটা স্কিলও অ্যাচিভ করতে পারে না। শাইয়ান এই ওয়ার্ল্ডের সব ভাষা বুঝতে পারছে, সব ভাষা পড়তেও পারছে, কিন্তু এই ওয়ার্ল্ডের সবগুলো স্কিলই প্যারাগ্রাফ রূপে লেখা আছে। এরই জন্য সে এই জিনিসটা বুঝতে পারছে না যে এখানে কি বোঝাতে চাচ্ছে। এরই জন্য তার সিস্টেমে এখানের কোনো স্কিলই অ্যাড হচ্ছে না। এইসব দেখে শাইয়ান সেখানে আরো অনেকগুলো বই ট্রাই করে, কিন্তু এতেও কোনো ফায়দা হয় না। তখন সে সেখানে ভাবছিল, আমি এই জিনিসটা বুঝতে পারছি যে এই ওয়ার্ল্ডের স্কিল কিভাবে কাজ করে, কিন্তু এই স্কিলের মূল ফর্মুলাটাই বুঝতে পারছি না। আর সে সেখানে এত সময় ধরে খোঁজাখুঁজি করার পরও কিছুই খুঁজে পায় না, যার জন্য সে হার মেনে সেই লাইব্রেরি থেকে বের হয়ে আসে। আর যখনই সে লাইব্রেরি থেকে বের হয় তখনই সেখানে একটা গার্ড চলে আসে আর সে বলে, ইয়াং মাস্টার, আপনার বাবা আপনাকে ডাকছে, তাই প্লিজ আপনাকে দ্রুত ওনার কাছে যাওয়া দরকার। এটা শুনে শাইয়ান বলে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আর এরই সাথে সে সেখান থেকে যেতে যেতে ভাবছিল, এই ওয়ার্ল্ডে আমি একটা মিশন পেয়েছি যেখানে আমার প্যানুয়াকে মারতে হবে আর তাকে মারলেই এই মিশন কমপ্লিট হবে। এরপর আমি এই ওয়ার্ল্ড থেকে আমার রিয়েল ওয়ার্ল্ডে যেতে পারবো। কিন্তু প্রশ্ন তো এখানে এটা যে আমি তাকে কি করে মারবো? আমি দেখেছি সে কত বেশি স্ট্রং, তাই আমি জানি না এই মিশন আমি কমপ্লিট করতে পারবো কি পারবো না। কিন্তু এখানে সব থেকে বড় চিন্তার বিষয় তো এটা যে আমি এখানে শেষ পর্যন্ত টিকতে পারবো কি পারবো না। আমার মনে আছে এই ওয়ার্ল্ডে শুধু আমার সোল এসেছে আর সেই সোল এই ওয়ার্ল্ডের শাইয়ানের ভেতর ঢুকেছে, তাই আমি এটা জানি না যে যদি আমি এখানে মরে যাই তাহলে কি আমার সোল একেবারেই ডিস্ট্রয় হয়ে যাবে নাকি আবার অন্য কোনো ওয়ার্ল্ডে চলে যাবে। আর নিশ্চয়ই এই সময় আমার রিয়েল ওয়ার্ল্ডে আমার বডি এভাবেই মরে পড়ে আছে। এইসব ভাবতে ভাবতেই তার মনে পড়ে যে এই ওয়ার্ল্ডে তাকে প্যানুয়াকে মারতে হবে। আর এরই সাথে তার মনে পড়ে যে তার কাছে শুধুমাত্র একটাই স্কিল আছে আর সেটাও অনেক বেশি ফালতু, যার সাহায্যে তার কিডনির পাওয়ার স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি বেড়ে যাবে। এরই সাথে তার ভেতর স্টেমিনা আর স্ট্রেংথও একটু আদ্রু বেড়ে যাবে। এইসব মনে পড়ার পর সে ভাবছিল, তাহলে কি সত্যি আমি এই স্কিলের সাহায্যে প্যানুয়াকে কখনো হারাতে পারবো? এইসব মনে পড়ার পর সে সেই স্কিলটা চেক করে যে সে কি এখানে এই স্কিলের মধ্যে আরো কিছু বাড়াতে পারবে কি পারবে না। কিন্তু সিস্টেমে ঢোকার পর সে দেখতে পায় সে এই স্কিল শুধু তার রিয়েল ওয়ার্ল্ডে ইউজ করতে পারবে, সে তার রিয়েল ওয়ার্ল্ড ছাড়া আর কোথাও এই স্কিলটা ইউজ করতে পারবে না। এই জিনিসটা দেখার পর সে সেখানে অনেক বেশি রেগে ভাবছিল, আমার কাছে শুধুমাত্র একটাই স্কিল ছিল আর সেটাও অনেক বেশি ফালতু, কিন্তু দেখো এই ওয়ার্ল্ডে তো আমি সেই স্কিলটাও ইউজ করতে পারবো না। আর যখন শাইয়ান সেখান থেকে তার বাবার কাছে যাচ্ছিল তখনই সে শুনতে পায় আশেপাশের গার্ডরা বলা বলি করছে, গতকাল আমাদের ইয়াং মাস্টার ইউ ফ্যামিলির এক মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। প্রথম তো সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু তখনই হঠাৎ করে সেই মেয়ের বয়ফ্রেন্ড চলে আসে যার নাম প্যানুয়াই। আর সে সেখানে এসেই আমাদের লর্ডের সাথে ফাইট শুরু করে দেয় আর সেই ফাইটের মধ্যে আমাদের লর্ড ব্যাডলি ইনজার্ড হয়ে গেছে।
এই সময় তো ওনার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে আছে। তখনই আমরা দেখতে পারি তাদের গেটের বাইরে এই সিটিরই অনেকগুলো সাধারণ মানুষ চলে এসেছে শাইয়ানের বাবার সাথে দেখা করার জন্য। কিন্তু সেখানের গার্ডরা তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না আর বলে এই সময় আমাদের লর্ড অনেক বেশি ইনজার্ড অবস্থায় আছে আর এই সময় তিনি রেস্ট করছে, তাই তিনি এখন কারোর সাথে দেখা করতে পারবেন না। আর এই সব কিছু দূর থেকে শাইয়ানও দেখছিল আর এরই সাথে সে ভাবছিল সত্যি এখন তো এখানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। এর কারণ শুধুমাত্র প্যানওয়াই, কারণ সে সেখান থেকে যেতে যেতে আমাদের ফ্যামিলিকে থ্রেটেন করে গেছে যে 1 মাস পর সে আবার ফিরে আসবে আর আমাদের ফ্যামিলির সবগুলো মেম্বারকে মেরে ফেলবে। কিন্তু আমার এই মিশন কমপ্লিট করার জন্য তাকে মারতে হবে আর এরই সাথে আমাদের ফ্যামিলিকেও প্রোটেক্ট করতে হবে। আর এরকমটা করার জন্য আমাকে যত দ্রুত সম্ভব একটা টেকনিক হাসিল করতে হবে আর নিজেকে তার সাথে ফাইট করার মতো যোগ্য করে তুলতে হবে। কিন্তু আমার মনে হয় না 1 মাসের মধ্যে আমি এরকম কোনো স্কিল অ্যাচিভ করতে পারবো যার সাহায্যে আমি প্যানওয়াকে হারাতে পারবো, কারণ আমি দেখেছি যে সে কত বেশি স্ট্রং। তাই এখন মনে হয় আমাকে এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাকে আমার বাবার উপরই ডিপেন্ড হতে হবে, কারণ তিনি এই সিটির মধ্যে সবথেকে বেশি স্ট্রং পারসন। এই সব ভাবতে ভাবতেই সে তার বাবার রুমের দরজা খুলে বলে, বাবা আমি চলে এসেছি, আপনি কোথায় আছেন? তখনই সে দেখতে পায় সামনেই তার বাবা আর তার যেই মেয়ের সাথে বিয়ে হচ্ছিল সেই মেয়ের বাবা বসে আছে আর তারা সেখানে হাসাহাসি করে একে অপরের সাথে কথা বলছিল। তখনই সেই মেয়ের বাবা বলে, শাইয়ান তাহলে তুমি এখানে চলে এসেছো, আমরা এখানে তোমাদের বিয়ে নিয়েই কথা বলছিলাম। এটা শুনে শাইয়ানের বাবা চিল্লাতে চিল্লাতে বলে, হেই আমরা এই বিষয়ে আগেই ডিসকাস করে রেখেছি, তাই আমরা এই বিষয়ে কোনো কথা বলছি না। আর আমি শুরুতেই তাদের বিয়ের ডেট ফিক্স করে রেখেছি, সেই দিনই তাদের বিয়ে হবে। এইবার তো হঠাৎ করে তোমার মেয়ের বয়ফ্রেন্ড চলে এসেছিল আর আমি সেই সময় তৈরি ছিলাম না, কিন্তু এরপরও আমি কোনোভাবে তাকে সেখান থেকে ভাগিয়ে দিয়েছি। কিন্তু নেক্সট টাইম এরকমটা আর হবে না, আমি সবকিছুই প্ল্যান করে রেখেছি। নেক্সট টাইম যখন সে আবার ফিরে আসবে তখন আমি তাকে মেরে ফেলবো। এইসব শুনে সেই মেয়ের বাবা বলে, কিন্তু সে তো থ্রেটেন করে গিয়েছিল যে সে 1 মাস পর বদলা নেওয়ার জন্য ফিরে আসবে। এটা শুনে শাইয়ানের বাবা সেখানে অনেক অ্যাটিটিউডের সাথে বলে, কি মনে হয় আমি কি তার সামনে টিকতে পারবো না? তুমি কি দেখোনি আমি সেখানে তার অবস্থা অনেক বেশি খারাপ করে দিয়েছিলাম, এরই জন্য সে ফাইট ছেড়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। নিশ্চয়ই সে 1 মাসের মধ্যে রিকভার হয়ে কখনোই আসতে পারবে না। আর তোমার কি মনে হয় আমি কি বুড়ো হয়ে গেছি যার জন্য এখন আমি আর সামনে থেকে কিছুই করতে পারবো না? আমি আগেও স্ট্রং ছিলাম আর এখনো স্ট্রং আছি। এটা সত্য যে সেও অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, কিন্তু সেই সময় আমি তাকে আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম যার জন্য সে আমাকে ইনজার্ড করতে পেরেছে। আর সামনে থেকে আমি যেই অ্যাটাকটা তার উপর করেছি সেটাও অনেক বেশি হার্ড ছিল, তাই এখানে টেনশন করার কোনো দরকার নেই। নেক্সট টাইম যখনই সে আসবে তখন আমি তাকে খুব সহজেই হারিয়ে দেব। আর এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, তোমার মেয়ের বিয়ে আমার ছেলের সাথেই হবে। এইসব শুনে সেই মেয়ের বাবা হাসতে হাসতে বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তো সবকিছুই ঠিক আছে। আর সেখানে তার এরকম হাসি দেখে শাইয়ানের বাবা তার মুখের কাছে চলে আসে আর বলে, আমাকে তুমি এটা বলো না যে তুমি এখানে এই বিয়ে ক্যান্সেল করার জন্য এসেছিলে। তুমি এটা জেনে রাখো যে তোমার মেয়ের বিয়ে আমার ছেলের সাথেই হবে, কারণ আমার ছেলে তোমার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। এইসব শুনে সেই মেয়ের বাবা সরাসরি শাইয়ানের কাছে চলে আসে আর বলে, কে বলেছে আমি এখানে এই বিয়ে ক্যান্সেল করার জন্য এসেছিলাম? শাইয়ানের মতো ছেলের ওয়াইফ হয়তো ভাগ্যের বিষয়, আর এই ভাগ্য এখানে আমার মেয়ে পেয়েছে। এইসব শুনে শাইয়ানের বাবা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, তুমি যদি এখানে এই বিয়ে ক্যান্সেল করার জন্য আসতে তাহলে তো আমি তোমাকেই এই ওয়ার্ল্ড থেকে ক্যান্সেল করে দিতাম। এটা শুনে সামনে থেকে সেই মেয়ের বাবা হাসতে হাসতে বলে, আমি এখানে এইসব কিছু করার জন্য কেন আসবো? আমরা তো একে অপরের অনেক পুরনো ফ্রেন্ড। এটা বলেই তারা সেখানে জোরে জোরে হাসতে শুরু করে দেয়। এইসব দেখে শাইয়ান ভাবছিল নিশ্চয়ই এই দুই বুড়ো পাগল হয়ে গেছে। আর সবশেষে যখন সেই মেয়ের বাবা সেখান থেকে চলে যাবে তখন তিনি শাইয়ানের বাবাকে বলে, এই সময় আমার মেয়ে তোমার কবজায় আছে, তাই প্লিজ তুমি তার খেয়াল রেখো। এটা শুনে শাইয়ানের বাবা বলে, তোমার মেয়ে কিছুদিন পরে আমাদের ঘরের বউ হতে চলেছে, তাই তুমি এইসব নিয়ে টেনশন করো না। আর আমার ইনজুরি যখন পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন আমরা একসাথে বসে আবার ড্রিঙ্ক করব। আর সেই মেয়ের বাবা যখন সেখান থেকে চলে যায় তখন শাইয়ান বলে, বাবা এখন তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনার ইনজুরি অতটাও গভীর না,
তাই আমার মনে হয় 1 মাসের মধ্যেই আপনার ইনজুরি পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর যখন বদলা নেওয়ার জন্য প্যানুয়া আসবে তখন আপনি তাকে হ্যান্ডেল করে নেবেন। কিন্তু আমরা জানতে পারি তার বাবার ইনজুরি অনেক বেশি ছিল, সে তো ঠিক করে দাঁড়াতেও পারছিল না। এরই জন্য তিনি শাইয়ানকে ডেকে বলে, দ্রুত আমার কাছে আসো আর আমাকে একটু হ্যান্ডেল করো। তখনই শাইয়ান ওনাকে সাপোর্ট করার জন্য ওনার কাছে চলে আসে। আর এরই সাথে সে ভাবছিল, না ওনার ইনজুরি এতটাও সিম্পল না, তিনি এখানে এতক্ষণ শুধু অ্যাক্টিং করছিল। এইসব ভাবতে ভাবতেই সে তার বাবাকে সেখান থেকে বিছানা পর্যন্ত নিয়ে যায়। যেতে যেতে তিনি বলছিল, সত্যি আমার বুকে অনেক বেশি ব্যথা করছে। আর বিছানায় শুয়ে দেওয়ার পর শাইয়ান বলে, তাহলে আমি দ্রুত গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসি। এটা শুনে শাইয়ানের বাবা বলে, না এর কোনো দরকার নেই। আর আমি আজ তোমাকে একটা সত্য বলছি, প্যানুয়া আমার উপর যেই অ্যাটাকটা করেছিল সেই অ্যাটাকটা সত্যিই অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার জন্য আমি অনেক বেশি ইনজার্ড হয়ে গেছি। আর এখন তো আমার মনে হচ্ছে আর মাত্র 3 দিনের মধ্যেই আমি মরে যাব। আর যদি আমি মরে যাই তাহলে আমাদের যতগুলো এনিমি আছে আর আমাদের যতগুলো ফ্রেন্ড আছে তারা সবাই আমাদের বিরুদ্ধে চলে যাবে আর প্যানুয়াও মুক্ত হয়ে যাবে। আর তুমি যাকে বিয়ে করতে চাও তার বাবাও আমাদের বিরুদ্ধে চলে যাবে। এরকমটা হলে আমাদের ফ্যামিলির বাঁচার কোনো চান্সই থাকবে না। আর আমার মৃত্যুর পর তারা সবাই তোমার পেছনে চলে যাবে। আর তোমার কাছে তো এরকম কোনো টেকনিকও নেই যার সাহায্যে তুমি নিজের প্রোটেকশন করতে পারবে। তাই শাইয়ান, আমি চাই তুমি আজ রাতের মধ্যেই পেছনের পাহাড় দিয়ে পালিয়ে যাও। আর যাওয়ার আগে আমি তোমাকে কিছু দিতে চাই। এটা বলেই তিনি এক বক্স থেকে একটা আইটেম বের করে আর বলে, এর নাম জেড ট্যাবলেট। আর এটাই আমাদের ফ্যামিলির সব থেকে বড় সিক্রেট। আর আজ আমি তোমাকে আমাদের ফ্যামিলির একটা হিস্ট্রি বলছি। অনেক বছর আগে আমাদের অ্যানসেস্টার যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই তিনি এক অ্যাস্টেরয়েড দেখতে পায়। এটা দেখে ওনার ভেতর কিউরিওসিটি জাগে আর এরই সাথে তিনি সেই অ্যাস্টেরয়েডটা চেক করার জন্য যায়। তখনই তিনি দেখতে পায় সেই অ্যাস্টেরয়েড রূপে মাটির বুকে এই জেড ট্যাবলেটটা এসে পড়েছে। আর এটা একটা ম্যাজিক্যাল জেড ট্যাবলেট। আর যেই এই ট্যাবলেট টাচ করে তার ভেতরেই একটা না একটা অনেক অ্যামেজিং টেকনিক চলে আসে, যেটা অনেক বেশি পাওয়ারফুল হয়। কিন্তু আজ পর্যন্ত আমাদের ফ্যামিলির কেউ সেই টেকনিকটা মাস্টার করতে পারেনি। তুমি তো এটা জানোই যে আমাদের ফ্যামিলির কাছে অনেক পাওয়ারফুল একটা টেকনিক আছে যার নাম ফিঙ্গার অফ বাজরা। এই টেকনিকটাও আমরা এই জেড ট্যাবলেট থেকেই পেয়েছি। আর এই টেকনিক যুগ যুগ ধরে আমাদের ফ্যামিলিতে পাস অন হয়ে আসছে, সেটাও এই জেড ট্যাবলেটের জন্যই। এই জেড ট্যাবলেটের ভেতর অনেক বেশি পাওয়ার আছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের ফ্যামিলির কেউ এই ট্যাবলেটের ফুল পাওয়ার অ্যাচিভ করতে পারেনি। সবাই একই টেকনিক ফিঙ্গার অফ বাজরা পেয়েছে। তাই আজ আমি তোমাকে এই ট্যাবলেটটা দিচ্ছি। তুমি এই ট্যাবলেট অনেক যত্ন সহকারে তোমার কাছেই রেখো। নিশ্চয়ই এর সাহায্যে তুমিও ফিঙ্গার অফ বাজরা অ্যাচিভ করতে পারবে। আর যখনই শাইয়ান সেই ট্যাবলেটটা তার হাতে নেয় তখনই সেই ট্যাবলেট গ্রো করতে শুরু করে দেয়। এই জিনিসটা দেখে শাইয়ান কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। তখনই সিস্টেম থেকে লেখা আসে, তুমি এখানে যেই ট্যাবলেটটা হাসিল করেছো তার নাম অ্যানসেস্ট্রাল হেভেনলি জেড ট্যাবলেট। এর ভেতর অনেক অ্যামেজিং একটা টেকনিক আছে যেটা এই সময় আপনার ভেতরে চলে এসেছে। আর এই ট্যাবলেটটা দেখে বোঝা যাচ্ছে যে এই ট্যাবলেট আগেও অনেকগুলো পার্সন ইউজ করেছে, কিন্তু যারাই এই ট্যাবলেটটা ইউজ করেছে তাদের কোয়ালিফিকেশন অনেক কম ছিল, যার জন্য তারা এই ট্যাবলেট দ্বারা অনেক লো লেভেলের পাওয়ার অ্যাচিভ করেছে। কিন্তু এই ট্যাবলেটের মেইন পাওয়ার এখন হোস্ট আপনার ভেতর চলে এসেছে। আর এর সাথে তার সিস্টেমে নোটিফিকেশন আসে যে তার কাছে নতুন একটা স্কিল চলে এসেছে যার লেভেল এই সময় 0। তখনই সেখানে তার বাবা বলে, শাইয়ান, আজ আমি তোমাকে এখান থেকে পালিয়ে যেতে বলছি। আর এখান থেকে চলে যাওয়ার পর তুমি তোমার লাইফ পিসফুলি কাটানোর চেষ্টা করবে। আর প্লিজ তুমি এরকম কোনো চিন্তা ভাবনা তোমার মাথায় নিয়ে এসো না যে আমি স্ট্রং হয়ে আসবো আর প্যানওয়াইকে মেরে আমার ফ্যামিলির বদলা নেব। এরকমটা কখনোই হবে না, কারণ সে অনেক বেশি স্ট্রং। তখনই শাইয়ান বলে, 1 মিনিট, আমার মনে হয় আপনি আমাকে যেই জেট প্লেটটা দিয়েছেন তার ভেতরের সব পাওয়ার আমি অ্যাবজর্ব করে ফেলেছি, যার জন্য এই প্লেটটা ভেঙে গেছে। এই জিনিসটা দেখে তার বাবা অনেক বেশি শক হয়ে যায়, যার জন্য ওনার মুখ থেকে আবার রক্ত বের হতে শুরু করে। ওনার এই অবস্থা দেখে শাইয়ান অনেক বেশি ভয় পেয়ে যায় আর ওনাকে জিজ্ঞেস করে, ফাদার, আর ইউ ওকে? তখনই আমরা দেখতে পাই শাইয়ান তার বাবার পক্ষ থেকে অ্যাঙ্গারের অরিজিন পয়েন্ট পেয়েছে। আর এই অরিজিন পয়েন্ট পাওয়ার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এখানে আপনাদের সাথে আমার একটু কথা আছে। আমি ব্ল্যাক ক্লোয়ারের মুভিটা এক্সপ্লেন করতে চাচ্ছি, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আমার ফোনের স্টোরেজ এত বেশি না, যার জন্য আমি ব্ল্যাক ক্লোয়ারের ফুল মুভি এক ভিডিওতেই আপলোড করতে পারবো। এই প্রবলেমের জন্যই আমি এটা শুরু করছি না। আমার মনে হয় আমি যদি ব্ল্যাক ক্লোয়ারের মুভি এক্সপ্লেন করি
তাহলে সেই মুভিটা কমপ্লিটলি এক্সপ্লেন করতে সেই মুভিকে আমার 2 থেকে 3 ভাগে ভাগ করতে হবে। আর নিশ্চয়ই আমি এই ভিডিওগুলো একদিনেই আপলোড করতে পারবো না, এর জন্য আমার একটু সময় লাগবে। তাই প্লিজ আপনারা আমাকে জানাবেন যে আমি কি এরকমটা করব কি করব না। তাই আর কথা না বাড়াই, ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।